নমস্কার, পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা গ্রুপ সিডির একটা সিরিজ শুরু করেছি। গতকাল তোমাদের ইংলিশ যে ভিডিও সেটা আপলোড করা হয়েছে। আজকে আমরা ম্যাথামেটিক্স করব। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে প্রত্যেকটা জিনিসের সিরিজ তোমাদেরকে দেওয়া হবে। শুধু একটাই রিকোয়েস্ট যে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবে, কারণ তোমাদের দিক থেকে যদি ফিডব্যাক না পাই তাহলে আমরা এই ভালো ভালো কন্টেন্ট আনার উৎসাহ পাবো না। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ক্লাস। কোনো জায়গাতে যদি অসুবিধা হয় সেটাও জানাবে, কিছু যদি প্রয়োজন মনে হয় যে এটা দিলে ভালো হয় জানাবে। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো সেটা দেওয়ার। ঠিক আছে, তোমাদের দিক থেকে তোমরা যদি ফুল সাপোর্ট দাও, আমাদের দিক থেকেও ফুল সাপোর্ট থাকবে যে তোমাদের সিডি পরীক্ষা হওয়ার আগে যা যা দরকার প্রত্যেকটা কভার করে দেওয়া হবে। ঠিক আছে, অনেকে ভাববে স্যার ফ্রি ক্লাস ইউটিউবে, তার জন্য হয়তো ভালো কিছু থাকবে না। একদম পেড ক্লাসে আমাদের অফলাইনে যেভাবে থাকে সেইভাবেই তোমাদের দেওয়া হবে এবং আরও বেটারভাবে দেওয়া হবে। প্রত্যেক দিন রাত্রিবেলা একটা করে ভিডিও পাবে। ঠিক আছে, কিছু হয়তো কোনো কারণে কোনো দিন মিস হয়ে গেলে হতে পারে, কারণ টেকনোলজি, কোনো দিন হয়তো কারেন্ট থাকলো না, কিছু হলো, সেদিন আলাদা ব্যাপার। কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেক দিনই ভিডিও একটা করে আপলোড করার। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে জিকের আলাদা ভিডিও থাকবে, ইংলিশ আলাদা থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তোমার হচ্ছে যা যা লাগবে, ম্যাথ থাকবে, প্রত্যেকটাকে কভার করা হবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা 2016 যে গ্রুপ সিডিতে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে ম্যাথামেটিক্স, আমরা আজকে সেটা দিয়ে শুরু করছি। এটা দেখে তোমরা এটা ধারণা পেয়ে যাবে যে আমাদের কোশ্চেনের লেভেল কেমন। গ্রুপ সি পরীক্ষায় যে 15টা ম্যাথ এসছে সেই ম্যাথের লেভেলটা কেমন, আমরা কিভাবে এগাবো, আমরা যে সেটগুলো নিয়ে আসবো 1, 2, 3 করে, তো সেই সেটগুলোতে ম্যাথের লেভেলটা কেমন রাখবো আজকে প্রিভিয়াস ইয়ারটা করলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আসি প্রথম কোশ্চেনে। বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ যদি 15% কমে যায় তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। দেখো, সাধারণভাবে দেখে মনে হচ্ছে 15% বাড়লো আর প্রস্থ 15% কমে গেল, তাহলে তো জিরো হয়ে যাবে অ্যান্সার। বলছে মোটেও জিরো হবে না। ঠিক আছে, মোটেও জিরো হবে না। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলোকে কিভাবে করব। এই যে একটা বাড়লো একটা কমে গেল, এই টাইপের যখন অঙ্ক থাকবে না, আমরা এর উপরে সাকসেসিভ লাগাবো। কীরকম সাকসেসিভ? দেখো, 15% বৃদ্ধি পেল তার মানে +15, 15% কমে গেল তার মানে -15, প্লাসে মাইনাসে মাইনাস, এই দুটোকে গুণফল লিখে দিবে ওপরে 15 × 15 আর ডিভাইডেড বাই নিচে হয়ে যাবে 100 সব সময়। ঠিক আছে, তাহলে দেখো +15 -15 কেটে দিলাম। এখানে যদি কাটি, 5 দিয়ে কাটলাম 20 হলো, 5 দিয়ে কাটলাম 3 হলো, আবার 5 দিয়ে কাটলাম 3 হলো, 5 দিয়ে কাটলাম 4 হলো। তাহলে কত বেরালো দেখো তো, মাইনাস মাইনাস 3 3 9 আর নিচে 4, এত পার্সেন্ট বেরালো। এই যে -9/4% বেরালো, এই মাইনাসটা কি দেখায়? মাইনাসটা দেখায় তোমার এটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। যেহেতু মাইনাস বেরালো তার মানে হ্রাস পেয়েছে, যদি এটা প্লাস বেরাতো তাহলে বৃদ্ধি পেয়েছে। যেহেতু এখানে মাইনাস বেরিয়েছে তাহলে আমার কি হবে অ্যান্সার? হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 9/4% হ্রাস পেয়েছে। অপশন নাম্বার ডি, 9/4% হ্রাস পেয়েছে। এটা ছিল প্রথম প্রশ্ন। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। তোমাদের যারা প্র্যাকটিস করছো, যারা প্র্যাকটিস দেখবে, তোমাদের উদ্দেশ্যটা হচ্ছে কীরকম বলো তো? তোমরা কীভাবে প্র্যাকটিস করবে? স্যার দেখে দেখে অঙ্ক আমি করে দিলাম, দেখে টুকে নিলে, এটা কিন্তু প্র্যাকটিসের রাস্তা নয়। আমি যখন ফার্স্ট কোশ্চেনটা করছি, তুমি ভিডিওটাকে পজ করে দিয়ে কোশ্চেনটা তুমি দেখে আগে সলভ করো, নিজে থেকে সলভ করো, অ্যান্সার করে কমেন্ট করো, করে তারপরে তুমি ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে তোমার যদি ঠিক থাকলে ভালো, যদি ভুল হলে তো ভুল, তাহলে ঠিক করে নেবে। চলে আসি দ্বিতীয় কোশ্চেনে। বলেছে গসাগু বের করতে দিয়েছে। কার স্যার? 1.7-এর, 0.51-এর এবং 0.153, এই 3টা সংখ্যা দেওয়া আছে। বলেছে এদের গসাগু নির্ণয় করো। চলো করি। আচ্ছা, 1.7 আছে, 1.7কে আমি যদি পয়েন্ট তুলে দিই তাহলে নিচে দেখো তো 10 হয়ে যাবে না? নিচে 10 হয়ে যাবে তো। পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য, কমা। 0.51 আছে, 0.51 আছে, পয়েন্ট তুলে দিলাম,
নিচে 1 দুটো শূন্য, ঠিক আছে। তারপরে আছে 0.153, এখানেও পয়েন্ট তুলে দিলাম 1 3টা শূন্য। আমাকে কি বলেছে, এই তিনটার গসাগু বের করতে দিয়েছে। যদি গসাগু বের করতে দেয়, নিয়ম হচ্ছে যদি গসাগু বলে তাহলে ওপরে যারা আছে তাদের গসাগু করব, আর নিচে যারা আছে তাদের লসাগু করব। একই জিনিস যদি লসাগু বের করতে বলতো তাহলে ওপরেরগুলোর লসাগু করতাম, নিচেরগুলোর গসাগু করতাম। মানে আমি যেটা বলতে চাইলাম, যেটা বের করতে দিবে ওপরেরগুলোর ওটা করব, আর নিচেরগুলোর অপোজিটটা করব। গসাগু বলেছে ওপরেরগুলোর গসাগু, নিচেরগুলোর লসাগু। যদি লসাগু বের করতে দিত ওপরেরগুলোর লসাগু, নিচেরগুলোর গসাগু। তাহলে বলো তো 17, 51 আর 153 গসাগু কত হবে? 17, 51 আর 153 গসাগু কত হবে? স্যার দেখো 17 দিয়ে যাবে, 17 দিয়ে যাবে, 17 দিয়ে গেল করলাম একবারে গেল, 3 17 51, 9 17 153। তাহলে আমার গসাগু কত হবে? গসাগু পরে আর যাবে না, দেখো বলবে স্যার 3 দিয়ে যাবে না, গসাগু মানে 3টাকেই যেতে হবে। তাহলে আমার গসাগু কত হয়ে গেল? 17। তাহলে আমাকে গসাগু বের করতে দিয়েছে, তাহলে আমি ওপরেরগুলোর গসাগু করলাম, গসাগু করলাম ওপরেরগুলোর, ওপরে মানে 17, 51 আর 153 গসাগু করলাম, আর নিচে যারা ছিল তাদের লসাগু করলাম, নিচে যারা ছিল তাদের লসাগু করলাম। তাহলে লসাগু কার কার করব? 10-এর, 100-র আর 1000-এর লসাগু। ওপরেরগুলোর গসাগু করে 17 আসলো, আর নিচের যদি লসাগু করি সব থেকে বড়টা কি আছে? 1000 আছে। তাহলে 1000-এর মধ্যেই দেখো 110 লুকিয়ে আছে, তাহলে লসাগু কত হবে? 1000 হবে, 1000 হবে। তাহলে অ্যান্সার কি হবে এবার? স্যার নিচে 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর আগে দশমিক। আমার অঙ্ক আছে দুটো, অঙ্ক আছে দুটো, তাহলে আগে একটা শূন্য নিলাম, তারপরে দশমিক বসালাম, 0.017। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি, 0.017। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে আসি। দেখো বলছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরও 54 টাকা বেশি দামে বিক্রি করত তাহলে তার 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? আমার কাছে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা আমি 10% লস করে বিক্রি করলাম। বলছে যদি আমি 54 টাকা বেশি দামে বিক্রি করতাম তাহলে আমার লস তো হতোই না, বরং আরও 8% লাভ হতো। তাহলে বলেছে যে আমি ঘড়িটি কত দামে বিক্রি করেছিলাম, আমার ঘড়িটার বিক্রয় মূল্য কত বের করতে দিয়েছে। দেখো কোশ্চেন আরেকবার বলি, আমার কাছে একটা ঘড়ি আছে, আমি ঘড়িটা 10% লস করে বিক্রি করে দিলাম, কিছু একটা দামে বিক্রি করেছি। বলছে যদি দামটা আমি 54 টাকা বেশি দামে করতাম তাহলে আমার লস তো হতো না, বরং 8% লাভ হতো। তাহলে আমি ক টাকায় বিক্রি করেছি এটা বের করতে দিয়েছে। দেখো তো, আচ্ছা দেখো তো, আগে আমার 10% লস হচ্ছিল, ভালো করে বুঝবে, হ্যাঁ, আগে আমার 10% লস হচ্ছিল, এখন আমার 8% লাভ হচ্ছে। তাহলে আমি কত পার্সেন্ট মেকআপ দিয়েছি? 10% লসে চলছিলাম, এখন 8% লাভ হয়েছে, তার মানে আমি 18%-এর মেকআপ দিয়েছি না? 10% লসটাকে মেকআপ দিয়েছি, আরও 8% লাভ করেছি, তার মানে 18%-এর মেকআপ হয়েছে। এই 18% যে আমার গেইন হয়েছে, আমি যে 18%-এর মেকআপ দিয়েছি, কেন? কারণ 54 টাকা দামটা বাড়িয়ে দেওয়ার জন্যই। এই 54 টাকা দাম বেড়ে গেছে বলেই আমার 18% মেকআপ হয়েছে। তাহলে আমি বলতে পারি না 18% সমান 54, 18% সমান 54। এই 54 টাকার জন্যই তো আমার 18%টা মেকআপ হয়েছে। আমাকে তাহলে কি বের করতে দিয়েছে? বিক্রয় মূল্য বের করতে দিয়েছে। আমরা ভুল করে কি করব বলো তো? আমরা পরীক্ষা হলে ভুল করে আমরা বের করি নর্মালি 18% সমান 54, তাহলে 100% সমান কত? তো তুমি যদি 100% সমান বের করে নাও, তোমার ক্রয় মূল্য বেরিয়ে গেল। আমাকে দিয়েছে বিক্রয় মূল্য। আচ্ছা বলো বিক্রয় মূল্য কি ছিল? ভালো করে শোনো, কি ছিল? আমি একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করছিলাম, তার মানে আমার বিক্রয় মূল্যটা 90% ছিল। আমি 100 টাকায় কিনে 10 টাকা লস করে বিক্রি করছি, তার মানে 90 টাকায় বিক্রি করছি, তার মানে আমার বিক্রয়টা 90% ছিল। তাহলে আমার গল্প হচ্ছে 18% মানে 54 হলে 90% সমান কত? তাহলে 1% সমান কত হবে? 54/18। তাহলে 90% সমান কত হবে স্যার? 90% সমান হয়ে যাবে 54/18 × 90।
18 দিয়ে কেটে 3 18 54, 3 × 90 3 9 27, 270 হয়ে গেল অ্যান্সার। তাহলে আমার ঘড়িটার বিক্রয় মূল্য কত টাকা? 270 টাকা হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য। ঠিক আছে, 270 টাকা হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য। যদি বলতো, দেখো অপশানে কিন্তু 300 আছে, যদি বলতো কেনা দাম কত ঘড়িটির, তখন কিন্তু 18% সমান 54, 100% সমান কত, তাহলে 3 18 54, 100% সমান 300 বেরাতো, ওটা কিন্তু কেনা দাম বেরাতো। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা। ঠিক, ভালো কথা, একটা দ্রব্যের আমি কিনেছি 620 টাকাতে। বলছে এটির ধার্য মূল্যের থেকে 25% কম, মানে যেটা লেখা ছিল তার থেকে 25% কম, মানে আমি 620 টাকায় কিনেছি, আমার কেনা দাম হচ্ছে 620 টাকা, আর এটাতে লেখা ছিল কত? লেখা ছিল, যা লেখা ছিল তার থেকে 25% কম দামে কিনেছি। ভালো কথা। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, তবে শতকরা লাভের হার কত হবে? দেখো, বলছে দ্রব্যটি আমার কাছে একটা জিনিস আছে, আমি ধরো এই পেনটা আমার কাছে আছে, আমি এই পেনটা 620 টাকায় কিনেছি, এর উপরে আমি এমন একটা দাম বসিয়েছি, ঠিক আছে, যে দামটার 25% কম করলে কেনা দামটা হয়। তার মানে বুঝতে পারছো, আমি এটা 620 টাকায় কিনেছি, আমি দামটা এমনভাবে বসিয়েছি, এর থেকে বাড়িয়ে এমনভাবে বসিয়েছি যাতে করে এর 25% কম করলে কেনা দামটা দাঁড়ায়। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এবার বলছে আমি যখন এটা বিক্রি করছি, এবার এটা যখন আমি বিক্রি করছি, তখন আমি ধার্য মূল্যের 15% ছাড় দিয়ে বিক্রি করছি, তাহলে বলেছে আমার লাভ কত হয়েছে। বুঝতে পারলে কোশ্চেন? ধরে নাও আমি 100 টাকা ধার্য মূল্য, মার্কেট প্রাইস 100 টাকা আমি এটার উপরে লিখে রেখেছি, তাহলে আমি কিনেছি ক টাকায়? বলছে এর থেকে 25% কম দামে কিনেছি, তাহলে 25% কম দামে কিনলে আমি 75 টাকায় জিনিসটা কিনেছি না? আমায় বলেছে যেটা লেখা ছিল তার থেকে 25% কম দামে কিনেছি, তাহলে এটা আমার কেনা দাম। আর বলছে বিক্রি করছি এর উপরে 15% ছাড় দিয়ে, তার মানে 100 টাকা যদি লেখা থাকে তাহলে বিক্রি করছি 85 টাকায়, এটা আমার বিক্রি দাম, এটা আমার বিক্রি দাম, এটা আমার বিক্রি দাম, এসপি, সেলিং প্রাইস, আর এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে কিনেছি 85 টাকায় আর বিক্রি করছি 85 টাকায়, 75 টাকায় কিনেছি, 85 টাকায় বিক্রি করছি। আচ্ছা, আমাকে এখানে কোশ্চেনে দেওয়া আছে আমার কেনা দাম 620 টাকা। দেখো, এটা কোনো কাজেরই না। কেন কাজের না? আমাকে লাভের শতকরা হার বের করতে দিয়েছে। আমি 620 টাকাও কিনলে যে পার্সেন্টেজ হবে, 800 টাকাতে কিনলে একই পার্সেন্টেজ হবে। তাহলে আমার এইটা আমার অঙ্কের কোনো কাজেরই না, আমার কাজ এখানেই শেষ। 75 টাকায় কিনে 85 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ কত হচ্ছে? 10 টাকা হচ্ছে না? তাহলে কত লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়, তাহলে 75 টাকায় লাভ হচ্ছে 10 টাকা, 100 টাকায় কত আমার পার্সেন্টেজ বেরিয়ে গেল। তাহলে দেখো 25 দিয়ে কেটে দিলাম, 4 25-এ 100, 3 25-এ 75, তাহলে অ্যান্সার হয়ে গেল 40/3%। 40/3কে যদি ভগ্নাংশ করি, 3 13 39/1/3%, তাহলে আমার কত লাভ হচ্ছে স্যার? আমার লাভ হচ্ছে 13.1/3%, অপশন নাম্বার সি, 13.1/3%। বোঝা গেল? তাহলে আমাকে কিন্তু এই যে জায়গাটা, এটা যেটা দিয়েছিল, এটা কিন্তু কোনো কাজ নেই আমার অঙ্কের মধ্যে। ঠিক আছে, ফালতু বাড়তি করতে যেও না। আমি এটা ধরে আবার কস্ট প্রাইস বের করলাম, তারপরে আমি সেলিং প্রাইস বের করলাম, ফালতু বড় হবে, কোনো লাভ হবে না, অ্যান্সার একই বেরাবে, বড় হবে। চলে আসি পরের অঙ্কে। বলেছে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, তাহলে আরও 2টি মেশিন বসানো হলো, তবে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় কম লাগবে? 1000টা কোনো জিনিস বানাতে 16টা মেশিনের 27 দিন লাগে, বলছে আরও 2টা মেশিন বাড়িয়ে দিলাম, মানে 18টা মেশিন দিলাম, তাহলে ওই 1000টাই তৈরি করতে কতদিন সময় লাগবে বের করতে দিয়েছে। তাহলে স্যার কী হবে? দেখো, আমাদের একটা পাতি জেনুইন ফর্মুলা আছে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, একটু যখন প্রথম ফর্মুলাগুলো পাবো বলতে যাব, নেক্সট টাইম যখন পাবো তখন কিন্তু একদম ডিরেক্ট করে দেবো। ঠিক আছে, আজকে কি হয়েছে দেখো, বলছে আমরা একটা সূত্র পড়ে এসেছি, M1 D1 T1
বাই W1 ইকুয়াল টু M2 T2 D2 T2 বাই W2। মানে স্যার M1 মানে কতজন মানুষ কাজ করছে, এই ক্ষেত্রে মানুষ তো নেই, মেশিন বলেছে। D1 মানে কতদিন কাজ করছে, যদি বলে দেয় T1 মানে কত সময় ধরে, তোমার কিছু অঙ্কে বলে দিবে 5 ঘন্টা করে কাজ করছে, এতজন মানুষ 7 দিন এত ঘন্টা করে কাজ করছে, তখন T1 আসবে, ঠিক আছে। আর W1 মানে কতটা কাজ করছে। এবার যেটা যেটা থাকবে না ওগুলোকে অন ধরে বাদ করে দেব। যেমন এই অঙ্কে দেখো, এই অঙ্কে কি বলেছে, কতগুলো মেশিন কাজ করছে, দেখো কতগুলো মেশিন কাজ করছে, 16টা মেশিন, ঠিক আছে, 16টা মেশিন। আমাকে যদি মানুষ দিয়ে বলতো তাহলে 16 জন মানুষ কাজ করছে, এখানে বলেছে 16টা মেশিন কাজ করছে, তাহলে M1 এর ভ্যালু 16। কতদিন ধরে কাজ করেছে, 27 দিন ধরে, তাহলে D1 এর মান 27। এখানে কি কোনো টাইমের কথা বলেছে যে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে, বলেনি, তাহলে এখানে টি এর গল্প হবে না, টিটাকে 1 ধরে নিলাম, বাদ। নিচে দেখো W1 মানে কতটা মেশিন তৈরি করেছে, কতটা তৈরি করেছে, 100টি কাজ কতটা করেছে, 1000টা বানিয়েছে, ঠিক আছে, সমান M2 মানে হচ্ছে দেখো কতটা মেশিন লাগে, বলছে আরও 2টা মেশিন লাগিয়েছি, 16টা মেশিন ছিল আগে, আরও 2টা লাগিয়েছি, তাহলে এখন মেশিন হয়ে গেল 18টা। D2 কত, এটাই বের করতে হবে কতদিন লাগবে, T2 এর তো গল্প নেই, ঘন্টা ফন্টা বলেনি। আর W2 মানে কি, বলছে কতগুলো মেশিন বানাতে হবে, বলছে কতগুলো যন্ত্রাংশ বানাতে হবে, আগে যা ছিল ততটাই, তাহলে আগে 1000টা ছিল, এই ক্ষেত্রেও 1000টাই বানাবো। সাপোজ ধরে নাও এখানে 1000 না দিয়ে বললো যে এখন 2000টা বানাবো, 18টা মেশিন 2000টা বানাবে, কতদিন লাগবে, তাহলে এখানে 1000-এর জায়গাতে 2000 বসাতাম, যেহেতু বলেছে একই বানাতে হবে ওই জন্য 1000 বসালাম, তাহলে দেখো নিচে 1000 আছে, কেটে দিলাম। D2 মানে কি হবে, তাহলে 18টা এদিকে চলে আসবে, তাহলে 18টাকে নিয়ে আসে এদিকে, বা এখানেও কেটে দিতে পারো, স্যার 9 দিয়ে কেটে দিলাম, 3 9 27, 9 2 18, 2 দিয়ে কেটে দিলাম 8, তাহলে 3 8 হয়ে গেল 24, D2 এর ভ্যালু হয়ে গেল 24, কতদিন সময় লাগবে, 24 দিন। আমাকে কোশ্চেনে কি বলেছে ভালো করে দেখো, বলেনি কিন্তু কতদিন লাগবে, আমাকে বলেছে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় কম লাগবে, আগে কত লাগতো 27 দিন, এখন কত লাগছে 24 দিন, তাহলে কত কম লাগছে, 3 দিন কম লাগছে, 3 দিন কম লাগছে, 27 মাইনাস 24 আমার 3 দিন কম লাগছে। কতদিন কম লাগছে স্যার, 3 দিন কম লাগছে, ক্লিয়ার হলো, 3 দিন আমাদের কম লাগছে, ঠিক আছে। তাহলে অপশন হয়ে যাবে স্যার অপশন হয়ে যাবে স্যার, এখানে স্যার অপশনটা ভুল আছে, এখানে স্যার একটা অপশন 3 দিন হবে, ঠিক আছে, 3 দিন কম লাগবে, অপশন নাম্বার এ করে দিলাম 3 দিন। চলো চলে আসি পরের কোশ্চেনে, ঠিক আছে, এটা অপশন ভুল আছে, এটা 3 দিন হবে। দেখো বলছে 3টি ভগ্নাংশের যোগফল 2 পূর্ণ 11/24, 3টা ভগ্নাংশ আছে তাদেরকে যোগ করলে 2 পূর্ণ 11/24 হয়। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে তৃতীয় ভগ্নাংশটি কত বের করতে হবে। খুব সুন্দর একটা অঙ্ক, 3টা ভগ্নাংশকে যোগ করলে এটা হয়, বড় আর ছোট ভগ্নাংশের অনুপাত দিয়ে দিয়েছে 7:6। আচ্ছা দেখো তো, তারপরে এটা বলেছে এই যে ভগ্নাংশটা 7:6, তার মানে এটাকে যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে 7/6 হবে না। বলছে এই ভগ্নাংশটা, বলছে এই অনুপাতটি মানে 7/6, এটা মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি, এইটা মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি, তার মানে মাঝের ভগ্নাংশটা এর থেকে 1/3 কম, এটা হচ্ছে মাঝেরটার থেকে 1/3 বেশি, তাহলে মাঝেরটা এর থেকে 1/3 কম, তাহলে আমাকে যদি বলি, আমি যদি বলি মাঝের ভগ্নাংশটি কত, মাঝের ভগ্নাংশটা কত হবে, তাহলে এর থেকে 1/3 কম হবে, তাহলে 7/6 মাইনাস 1/3, ঠিক আছে, তাহলে হয়ে যাবে স্যার কত হবে, এটা 1/3 মনে মনে ভেবে না, উপর নিচে 2 দিয়ে গুণ, স্যার লসাগু করে দিতে পারো, অত না পারলে 7 হয়ে গেল মাইনাস 2, তার মানে 5/6। আমি পেয়ে গেলাম মাঝের ভগ্নাংশটা 5/6, ঠিক আছে। একটা তো আমি ক্লিয়ার হয়ে গেলাম যে 3টা ভগ্নাংশ ছিল, একটা বড়, একটা মাঝেরটা, একটা ছোটটা। বড়টা দুটো কি আমি জানি না,
অনুপাতটা জানি, মাঝেরটা 5/6 জেনে গেছি। আচ্ছা দেখো তো, তিনটার যোগফল বলে দিয়েছে, মাঝেরটা জানি, তাহলে এইটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে বাকি দুটোর যোগফল পেয়ে যাব না, বড় আর ছোটোটার পেয়ে যাবো স্যার। তাহলে চল মুছে দিলাম এটা। তাহলে বড় ভগ্নাংশ যেটা ছিল আর যেটা ছোট ভগ্নাংশ ছিল, এই দুটোর যোগফল কি হবে? দেখো এটাকে যদি ভেঙে দিই, 24 × 48, 48 আর 11 যোগ করলে 59, 59/24 হচ্ছে। তাহলে বড় প্লাস ছোট ভগ্নাংশ কি হবে? তিনটার যোগফল -5/6, -5/6। তাহলে 24 হয়ে গেল লসাগু, 24 লসাগু, 59 -4, 4 6 24, 4 5 20, তাহলে হয়ে গেল 9, 3, 24, 39/24 হয়ে গেল বড়টার ছোটোটার যোগফল। ঠিক আছে। আচ্ছা আমাকে কি বের করতে দিয়েছে? তবে তিনটা ভগ্নাংশ কি কি? মিডিলেরটা তো 5/6, একটা তো 5/6 পেয়ে গেছি, একটা তো স্যার 5/6 পেয়ে গেছি। আচ্ছা দেখো তাহলে কি হবে, দেখো তো প্রথমটা কত হবে? অনুপাত দেওয়া ছিল, দেখো অনুপাত দেওয়া ছিল 7:6, 7:6। ঠিক আছে, তাহলে আমি একটা পেয়ে গেছি, মিডিলেরটা পেয়ে গেছি, মাঝেরটা। তাহলে বড়টা কত হবে? দেখো তো বড় ভগ্নাংশটি, বড়টা আমি বলতে পারি না, অনুপাত যেহেতু 7:6, তার মানে যদি 13 হয় দুটো মিলে, 7 আর 6 যোগ করলে 13, দুটো মূলে যদি 13 হয় তাহলে বড়টা 7, 13-র মধ্যে 7:6, মানে এটা 6 হলে এটা 7 হলে এটা 6, তার মানে দুটো মিলে যদি 13 হয় তাহলে বড়টা 7। তাহলে 13-তে 7, তাহলে এততে কত? 39 × 24 হলে কত? 13 দিয়ে কেটে দিলাম, 3 13 39, তাহলে 21/24 কাটা যাবে, আরও কাটা যাবে, সরি কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কেটে দিলাম 8, তাহলে হয়ে গেল 7/8। তাহলে বড়টা হয়ে গেল 7/8। আচ্ছা তাহলে ছোটোটা বের করি। তাহলে দেখো বড়টা পেয়ে গেছি, মাঝেরটা পেয়ে গেছি, আমি এখানে স্যার লিখে দিলাম ছোটোটা, এটা মুছে দিলাম। তাহলে ছোটোটা কত হবে স্যার? ছোটোটা হবে 13-তে ছোটোটা 6, তাহলে 39/24 কত? 13 দিয়ে কাটলাম, 3 13 39, 6 দিয়ে কাটলাম, 4 6 24, ছোটোটা হবে 3/4। তাহলে আমি সাজিয়ে দিচ্ছি, বড়টা হচ্ছে 7/8, মাঝেরটা হচ্ছে 5/6 আর ছোটোটা হচ্ছে 3/4। দেখো অপশন দেখো, অপশন দেখো, 7/7 স্যার 7/7 কত হচ্ছে? 7/7/24, 3 8। তাহলে স্যার অপশন চলে আসবে স্যার 7/8, 7/8, 5/6, 7/8, 5/6, 3/4। ঠিক আছে, অপশন নাম্বার ডি 7/8, 5/6, 3/4। ঠিক আছে, এবার গল্প দেখো। এবার আমি এতগুলো খাটলাম, এতগুলো খাটার কিন্তু কোনো মানে ছিল না, এতগুলো খাটার, এই যে স্যার এগুলো একটু টাইপিং মিস্টেক হয়েছে, করে দিচ্ছি, পরের দিন থেকে হয়তো ওইগুলো থাকবে না, একটু সমস্যা হয়েছে। চলো দেখো, আমার এতগুলো খাটনির কোনো মানে, আমি তোমাকে অঙ্কটা বোঝালাম, অঙ্কটা এইভাবে আসে, কিন্তু যে অপশন দিয়েছে অপশন অনুযায়ী আমি কিন্তু একদম চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারতাম। অ্যান্সার কি হবে? কি হবে স্যার অ্যান্সার? দেখো তো, আমার কিচ্ছু দরকার নেই, কোনোটা বের করার দরকার নেই, আমি মাঝেরটা শুধু বের করলাম, আমি শুধু মাঝেরটা বের করলাম, মাঝেরটা 5/6 আগেই বেরিয়ে গেছিলো। দেখো একটা অপশানেই শুধু মাঝে 5/6 আছে, তাহলে আমি ওটা দেখে বুঝে গেলাম আমার অ্যান্সার ডি হবে। ঠিক আছে, আমি করে দেখালাম। যদি স্যার দুটো অপশানে থেকে যেত মাঝে 5/6, তখন তো আমার কিছু করার ছিল না, করতে হতো, তাহলে অঙ্কটা শিখতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল এই কোশ্চেন। চলে আসি পরের কোশ্চেনে। দেখো বলেছে 4 × 0.5 ইন্টু 0.5 ইন্টু 2 সমান কত? আচ্ছা দেখো তো, 4 × 0.5, 4 × 0.5, 0.5কে তুলে দিলাম, 5/10 হয়ে গেল, পয়েন্ট তুললাম, নিচে একটা শূন্য দিয়ে দিলাম, 5/10 ইন্টু 0.5, 0.5 × 4। আচ্ছা এখানেও আমি পয়েন্ট তুলে দিলাম, নিচে 10 হয়ে গেল, 2 ইন্টু 2 ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে 10কে কাটলাম, কি হবে স্যার? 1/2, তাহলে 4, 4-এর পাওয়ারে 1/2 ইন্টু
এখানে স্যার 5 10 কেটে দিয়েছি 2, 1/2 1/2 তার পাওয়ারে 4 ইন্টু 2^4। 4-এর পাওয়ারে হাফ মানে হচ্ছে এই পাওয়ারে হাফ থাকার মানে হচ্ছে রুট, তাহলে √4। পাওয়ারে হাফ আর রুট দেওয়ার মিনিং সেম, ঠিক আছে? বা বুঝতে না পারলে এইভাবে লিখবে, 4কে আমি লিখতে পারি 2-এর স্কোয়ার ইন্টু হাফ ছিল হাফ লিখে দিলাম, 2 2 কেটে দিলাম, 2 পড়ে থাকলো ইন্টু স্যার এই দেখো 1-এর পাওয়ারে 4, হাফের পাওয়ারে 4 মানে 1-এর পাওয়ারে 4 আর নিচে 2-এর পাওয়ারে 4, তাহলে আমি এটাকে লিখে দিলাম 2-এর পাওয়ারে 4, কারণ 1-এর পাওয়ারে 4 দেওয়ার মানে যা না দেওয়া সেম ইন্টু 2^4। এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে 2-এর পাওয়ারে 1 মানে শুধু 2 পড়ে থাকলো। আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি 2, অপশন নাম্বার সি 2 হয়ে গেল অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। বলছে 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজে। 4টা ঘন্টা আছে, ঠিক আছে? 4টা ঘন্টা ঝুলছে, ওরাকে যদি আমি একবার বাজিয়ে ছেড়ে দিই, একসাথে বাজিয়ে ছেড়ে দিলাম, বলছে প্রথম ঘন্টাটা 9 সেকেন্ড পর পর বাজবে, দ্বিতীয়টা 4 সেকেন্ড পর পর বাজবে, 3 নাম্বারটা 10 সেকেন্ড পর পর বাজবে, 4 নাম্বারটা 8 সেকেন্ড পর পর বাজবে। তাহলে 1 ঘন্টায় তারা কতবার একসঙ্গে বাজবে আমাকে বের করতে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো তো আমি 4টার কথা বাদ দিলাম, আমি যদি 2টা ঘন্টা নিয়ে বলি, ধরো আমি বললাম 1টা ঘন্টা 2 সেকেন্ড পর পর বাজে, একটা 4 সেকেন্ড পর পর বাজে। তা আমি বললাম এরা কতক্ষণে একসাথে বাজবে, বললাম যেটা 2 সেকেন্ড পর পর বাজে, দেখো 2 সেকেন্ড পর আবার টাং করে বেজে গেল, এটা কিন্তু এখনও বাজেনি, আবার 2 সেকেন্ড পর বাজলো টাং করে, যখন দ্বিতীয়বার যখন 2 সেকেন্ড পর বাজলো তখন এটাও বাজলো একবার, মানে 2 সেকেন্ড করে 4 সেকেন্ড হয়ে গেছে, 4 সেকেন্ডে 2বার বাজলো আর 4 সেকেন্ড পর একবার বাজলো, কিন্তু একসঙ্গে তো বাজলো 2 নাম্বার বারে, 2 নাম্বার আর ফার্স্ট একসাথে তো হলো। তার মানে যেটা যে এরা কখন একসাথে বাজবে, যেগুলো দেওয়া আছে টাইম, যে টাইমগুলো দেওয়া আছে তাদের লসাগু নিয়ে নিব। তাহলে আমি এখানে কি বের করব, আমি এখানে লসাগু বের করব কার স্যার 9 4 10 আর হচ্ছে 8-এর। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে? যেগুলো সময় দেওয়া থাকবে তার লসাগু বের করব। 9 4 10 আর 8-এর লসাগু বের করে দেখবে কত হবে স্যার 360 আসবে। আর লসাগু বের করলাম না, পারবে সবাই, 360 আসবে। তার মানে এটা বুঝে গেলাম যে এরা 360 সেকেন্ড পর পর একবার করে বাজে। আচ্ছা 360 সেকেন্ড মানে কত মিনিট? 6 মিনিট। 60 মিনিটে 1 সেকেন্ড হয় 6 মিনিট, তার মানে এটা বুঝে গেলাম এরা 6 মিনিট পর পর একসাথে বাজে, ঠিক আছে? আমাকে কি বলেছে 1 ঘন্টায় কতবার একসাথে বাজবে। আচ্ছা 1 ঘন্টা 60 মিনিটে হয়তো, তাহলে 60 মিনিটে যদি 6 মিনিট পর পর একসাথে বাজে, তাহলে 60 মিনিটে কতবার বাজবে? 60 ভাগ 6, তাহলে কত হতো? 10। তাহলে তুমি বলবে 10 বার বাজবে, আমি বললাম না 10 বার বাজবে না, এটা 11 বার বাজবে। যখনই এটা বের করে যেটা অ্যান্সার হবে তার সাথে তুমি 1 যোগ করবে, তাহলে তোমার অরিজিনাল অ্যান্সারটা বেরাবে। এবার বললো স্যার কেন? এই কারণ হচ্ছে আমি যখন, দেখো ভালো করে বোঝো, আমি যখন স্টার্ট করেছি একবার তো বাজানোর পর তারপরে স্টার্ট করেছি, একবার বাজালাম দিয়ে ছেড়ে দিলাম, আমি তারপরে 10 বার বাজলো আর ওই বাজানোটা একবার অ্যাড হবে, প্রথমবার যেটা বাজিয়ে ছেড়েছি, তাহলে 11 বার বাজবে। এবার এই কোশ্চেনটাই যদি তোমাকে একটু ঘুরিয়ে দিত, তোমাকে এখানে বলতো 1 ঘন্টায় কতবার বাজবে না বলে তোমাকে এখানে উল্লেখ করে দিল প্রথমবার বাজানোর পর তারা কতবার বাজবে, তখন কিন্তু অ্যান্সার 10 বারই হতো, কারণ কোশ্চেনে বলে দিয়েছে প্রথমবার বাজানোর পর কতবার বাজবে, তখন কিন্তু অ্যান্সারটা 10 বারই হতো, ঠিক আছে? চলে আসি পরের কোশ্চেনে। দেখো বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যখন যথাক্রমে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে, কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে যথাক্রমে 4 5 6 এবং 8। মানে ভালো করে শোনো, একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে, সেটাই বের করতে চাইছি,
বলছে একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে, কত আছে আমি জানি না। বলছে একে যখন আমি 5 দিয়ে ভাগ করছি তখন আমার ভাগশেষ থাকছে কত? 4। যখন আমি এই একই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করছি আমার ভাগশেষ থাকছে 5। একই রকমভাবে যখন 7 দিয়ে ভাগ করছি 6 ভাগশেষ থাকছে, 8 দিয়ে যখন করছি 7 থাকছে, 9 দিয়ে যখন করছি 8 থাকছে। বলছে তাহলে সংখ্যাটা কত? একটা অদ্ভুত জিনিস দেখো অঙ্কটাতে, এটাও একটা খুব ফেমাস অঙ্ক। দেখো স্যার, অদ্ভুত জিনিস দেখো, 5, 6, 7, 8, 9। যখন 5 দিয়ে ভাগ করছিলাম ভাগশেষ ছিল 4, 6 দিয়ে করছিলাম ভাগশেষ ছিল 5, 7 দিয়ে করছিলাম 6, 8 দিয়ে যখন করছিলাম 7, 9 দিয়ে যখন করছিলাম 8। দেখো তো প্রত্যেকটা ডিফারেন্স এক করে না, প্রত্যেকটা ডিফারেন্স এক করে না। তাহলে বলছে এইরকম যখন ডিফারেন্স সেম হবে, এক করেই হতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু যদি সেম হয়, এখানে 1 হয়েছে, কোনো অঙ্কে 2 করে হতে পারে, যাই হোক না কেন কিন্তু সেম হবে। বলছে যদি সেম হয় আমার প্রথম কাজ হচ্ছে এই যে 5, 6, 7, 8, 9 যেটা দেওয়া আছে আমি এর কী করবো স্যার? লসাগুটা বের করে নেব। আগে আমি 5, 6, 7, 8, 9 এর লসাগুটা বের করে নিই। চলো, 5, 6, 7, 8, 9 এর লসাগু বের করব। কত দিয়ে যাবে স্যার? 2 দিয়ে যাবে, দেখতে পাচ্ছ 2 দিয়ে যাবে। 2 দিয়ে করলাম 5 হলো, 2 দিয়ে করলাম 3 হলো, 7 হলো, 4 হলো, 9 হলো। স্যার 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলাম, 5 হলো, 1 হলো, 7 হলো, 4 হলো, 3 হলো। আর যাবে? আর স্যার যাবে না, আর যাবে না। দেখো 3 দুগুণা 6, 5, 6, 30, 30 থাকলো। 30 ইন্টু 7, 30 ইন্টু 7 করলাম 210, 210 ইন্টু 12 স্যার 210 ইন্টু 12, তাহলে আমার হয়ে গেল 0, 12 একে 12, হাতে থাকলো 1, 12 দিয়ে 24 একে 25, 2520 হয়ে গেল আমার লসাগু। তাহলে আমার লসাগু দাঁড়ালো 2520, আমার লসাগু দাঁড়ালো 2520, এটা আমার লসাগু দাঁড়ালো। কেমন? আচ্ছা, এবার আমার এটা তো লসাগু, আমার অ্যান্সার কত হবে? এই যে কমন ডিফারেন্স সবার সেম যেটা ডিফারেন্স ছিল আমি এটা এখান থেকে বাদ দিয়ে দেব, যে ডিফারেন্সটা ছিল বাদ দিয়ে দেবো। তাহলে অ্যান্সার হয়ে গেল 2519, আমার অ্যান্সার হয়ে গেল 2519, অপশন নাম্বার এ 2519। দেখো কিছু না অঙ্কের মধ্যে, যেইগুলো দেওয়া ছিল যেইগুলো দিয়ে ভাগ করছিলাম ওর লসাগু বের করলাম, যেটা কমন ডিফারেন্স ছিল সবার ক্ষেত্রে সেটাকে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, চলো চলে আসি নেক্সট অঙ্ক, আমাদের 10 নম্বর কোশ্চেন। কি বলেছে স্যার? বলেছে 500 টাকার উপরে 40% একক ছাড় এবং 500 টাকার উপরে 36% ও 4% ছাড়ের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, আমাকে বলেছে আমি 500 টাকার উপরে একবারে 40% ছাড় দিলাম, আবার বলছে যে আমি একবারে না দিয়ে যদি 36% আর 4% করে দুবার ছাড় দিই, মানে প্রথমে 36 তারপরে 4 দিলাম, তাহলে এইটা ছাড় একবারে 40% ছাড় দেওয়া আর 36% আর 4% করে দুবার ছাড় দেওয়া, বলছে এই দুটোর মধ্যে কত ডিফারেন্স কত? এবার তোমার মনে হয়েছে একই তো ব্যাপার, 40% দিল, এখানে দুবার দিল 36, 4 একই তো, কিন্তু একই না। কেন একই না? দেখো যখন দুবার ছাড় দিচ্ছি আবার চলে আসছে ওই সাকসেসিভের গল্প। তাহলে একবার ছাড় দিলাম -36, আবার ছাড় দিলাম -4, মাইনাসে মাইনাসে প্লাস 36 ইন্টু 4/100, এই চলে আসছে গল্প। তাহলে দেখো -36 -4 -40 প্লাস এটা কত হবে স্যার? কাটছি না, কাটলে অসুবিধা, এমনি গুণ করছি, 36 ইন্টু 4 করলে 144 ডিভাইডেড বাই 100, তাহলে -40 প্লাস নিচে দুটো শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক 1.44 গল্প দাঁড়ালো। দেখো ভালো করে শুনবে, আমি যখন একবারে ছাড় দিচ্ছিলাম 40% আর যখন দুবার ছাড় দিলাম তাহলে আমার দাঁড়ালো -40 প্লাস এটা। দেখো তো দুটোর মধ্যে ডিফারেন্সটা এটার না, এটা ডিফারেন্স হলো তো, একবার 40% ছাড় আর একবার 40% তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে, এটা মানে অ্যাড হচ্ছে মানে উল্টা দিকে অ্যাড হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে। কতটা কমছে? 1.44 কমছে, মানে এটা যদি আমি যোগ করে দিই তাহলে এখানে দাঁড়াবে 38.56,
তাহলে একবার দিলাম 40% ছাড়, আর দুবার 36 আর 4 দেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি 38.56 দেওয়া। এবার আমাকে যদি বলে ডিফারেন্স কত, তাহলে আবার 40 থেকে বাদ দিলে এটাই আসবে, 1.44ই আসবে। তার মানে দেখো আমার আলটিমেট ডিফারেন্স কত পার্সেন্টের হচ্ছে, 1.44%। 1.44% ডিফারেন্স হচ্ছে। তাহলে 1.44% ডিফারেন্স মানে 100 টাকাতে 1.44 টাকা ডিফারেন্স, 100 টাকাতে ডিফারেন্স 1.44-এর। আমাকে কত টাকাতে বলেছে, 500 টাকাতে। তাহলে 500-তে কত হবে, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে গুণ করছি, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 5 20, 2 22 2, হাতে থাকলো 2, 5 আর পয়েন্ট দিয়ে দিলাম, 5 2 7, তাহলে 7.2 হয়ে গেল এত টাকার ডিফারেন্স। 7 টাকা 20 পয়সার ডিফারেন্স থাকবে। তাহলে আমি 7 টাকা 20 পয়সা লস করে দিলাম। চলে আসছি স্যার পরের অঙ্ক, 11 নাম্বার অঙ্কে। বলছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য দিয়েছে, বি 750 টাকা 4 মাসের জন্য পুঁজি দেয়। মোট লাভ যদি তাদের 450 টাকা হয়ে থাকে, তাহলে এ এবং বি এর লাভের অনুপাত কত? দেখো মাথায় রাখবে, এই যে অংশীদারের অঙ্কগুলো রয়েছে, এখানে স্যার মূলধনকে যদি, আচ্ছা মূলধনকে আমি এ দিয়ে লিখলাম, ঠিক আছে, মূলধনকে যদি টাইমের সাথে গুণ করি তাহলে সব সময় প্রফিট বেরায়। মূলধনকে টাইম দিয়ে গুণ করব, প্রফিট বেরায়, এটা অংশীদারের ক্ষেত্রে মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে দেখো যেটা দাঁড়ালো, তাহলে দেখো তো এ আর বি দুজন ব্যক্তি আছে, বলছে এ 1200 টাকা দিয়েছে 5 মাসের জন্য, আচ্ছা বি 750 টাকা দিয়েছে কত মাসের জন্য, 4 মাসের জন্য। তাহলে এর লাভ এটা, বি এর লাভ এটা। বললাম মূলধনকে সময়ের সাথে গুণ করলাম, এর লাভ বেরালো। বি এর মূলধনকে সময়ের সাথে গুণ করলাম, বি এর লাভ বেরালো। আমাকে কি বলেছে স্যার, আমাকে এর অনুপাতটাই জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো তো একটা শূন্য কেটে দিলাম। স্যার আর কত দিয়ে কাটা যাবে, 15 দিয়ে কাটা যাবে। 15 দিয়ে কাটলাম 5 15 75, 15 দিয়ে কাটলাম 8 15 120। স্যার 5 দিয়ে 5 কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম 2 1। তাহলে আমার অনুপাত হয়ে গেল 2:1, অপশন নাম্বার সি 2:1। আমার এই 450টা কোনো কাজেই লাগলো না। কখন কাজে লাগতো 450 টাকা, যদি বলতো এ কত টাকা লাভ পাবে, তখন আমি বলতাম যে 3 টাকা যদি লাভ হয় তাহলে এ 2 টাকা পাবে, 450-তে কত পাবে। বি কত পাবে, 3 টাকাতে বি পাবে 1 টাকা, 450-তে কত পাবে। কিন্তু এখানে আমাকে অনুপাত চেয়েছে, তাহলে আমার অ্যান্সার এখানেই শেষ, 2:1 হয়ে গেল অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেন। বলছে 0.084181, এই মাথার উপরে বার দেওয়া আছে, মানে এটা পৌনঃপুনিক। স্যার এই যে দেখো 0.84181, এইটার মাথায় বার দেওয়া, এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। তোমাকে পরীক্ষায় কোশ্চেন এইভাবে চিহ্ন দিয়ে বার দিয়ে দিতে পারে, বা এরকম ফোঁটা দিয়ে দিল, এটাকে পৌনঃপুনিক বলে, একই জিনিস, ঠিক আছে। বলছে এটার সাথে, এটাকে যদি আমি এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে সব থেকে ছোট যে ভগ্নাংশটা বেরাবে তার লব এবং হরের মধ্যে পার্থক্য কত। তাহলে আমাকে জানতে হবে একে ভগ্নাংশ কিভাবে নিয়ে আসতে হয়। ভালো করে বলছি, একবারে শুনে রাখো। বলছে দশমিক ফসমিক দেখে কোনো লাভ নেই, যেটা সংখ্যা দেওয়া আছে পুরোটা লিখে দাও, 84181 লিখে দিলাম। বলছে পৌনঃপুনিক বাদ দিয়ে যে কটা সংখ্যা পড়ে আছে সেটা থেকে মাইনাস করে দাও। দেখো এই 3টার মাথায় পৌনঃপুনিক পড়ে কে আছে, 84, তাহলে 84 বাদ দিয়ে দাও। কি বললাম ভালো করে শোনো, যেটা সংখ্যা আছে লিখে দাও, কোনো দশমিক দেখে লাভ নেই, লিখে দিলাম। পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে আছে সেটা মাইনাস করে দিলাম। নিচে যটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে তয়টা 9, 3টা সংখ্যার মাথায় পৌনঃপুনিক 3টা 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদ দিয়ে যটা সংখ্যা আছে, তয়টা 0। এই আমার গল্প শেষ। এবার আমি এটাকে বিয়োগ করে নিই, চলো বিয়োগ করে নিই। দেখো এখানে স্যার বাদ যদি দিই কত হবে,
11, 11 থেকে 4 বাদ দিলাম 7 চলে আসলো, এখানে দিয়ে দিলাম 9 হয়ে গেল, 9 হয়ে গেল স্যার। 18 থেকে 9 বাদ দিলাম 9 হয়ে গেল, 9 হয়ে গেল স্যার। 9 যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে স্যার 0 হয়ে গেল, আর এইদিকে 84 হয়ে গেল। তাই তো হবে, তাই হবে তো, তাই হবে তো। 181, 181 থেকে 84 বাদ দিয়ে দেবো, 97 হবে, 97 হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে তো, ঠিক আছে না, ভুল হলো। 184, 181, 184, 184, 81, 184, 81, 81, 81, 81, 9999, 9900, 99900, 000000, 0000, কাটা যাবে, কাটা যাবে, কাটা যাবে, কাটা যাবে, কাটা যাবে, কাটা যাবে, কাটা যাবে। এখানেও সম্ভবত কিছু একটা মিস্টেক হয়েছে, কিছু একটা মিস্টেক হয়েছে, এখানে সংখ্যাটা কিছু একটা আলাদা হবে। 1 মিনিট একবার দেখে নিন। বাদ দেওয়াটা ঠিক আছে, একটা 0 আসবে স্যার। এখানে 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 ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটু সমস্যা স্যার। এখানে পৌনঃপুনিকটা না দুটোর মাথায় আছে, এ শুধু 81-এর মাথায় আছে, না হলে মিলবে না। দেখো কাটাকাটি যাবে না, মিলবে না। তো চলো আমি দুটো ধরেই করে দেখাচ্ছি, একই নিয়ম, যেটা করলাম সেটাই নিয়ম, শুধু দুটোর মাথায় আছে। তো যদি দুটোর মাথায় থাকে একই জিনিস স্যার, যা আছে লিখে দিলাম। 84181 মাইনাস, দুটোর মাথায় যদি পৌনঃপুনিক থাকে তাহলে স্যার পৌনঃপুনিক বাদ দিয়ে কটা সংখ্যা পড়ে আছে? 3টা। এই যে 841 ওটা মাইনাস হয়ে যাবে, 841 মাইনাস হয়ে যাবে। নিচে কি পড়ে থাকবে? নিচে দেখো দুটোর মাথায় পৌনঃপুনিক, তাহলে 2 9, আর পৌনঃপুনিক বাদ দিয়ে কটা সংখ্যা আছে? 3টা, তাহলে হয়ে যাবে 3টা 0। এখানে দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, ঠিক আছে, 3টা মাথায় নাই, এই 1-এর মাথায় নেই কিন্তু, হ্যাঁ 1-এর মাথায় নেই, 8 আর 1-এর মাথায় শুধু দাগ আছে। চলো এবার বাদ দিই, এবার দেখো চলে আসবে স্যার। 1 থেকে 1 বাদ দিলাম 0, 8 থেকে 4 বাদ দিলাম 4, তারপরে 1 থেকে 8 বাদ দিব, 1 থেকে 8 বাদ দেবো মানে 11 হয়ে যাবে, 8 বাদ দিব 3, এখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 8। বারটা ঠিকঠাক দিলাম স্যার। 1 থেকে 1 বাদ দিলাম 0 হলো, 8 থেকে 4 বাদ দিলাম 4 হলো, এখানে 1 আছে, এখানে 8 আছে, 11 থেকে 8 বাদ দিলাম 3 হলো, 11 থেকে 8 বাদ দিলাম, হাতের একটা দিয়ে দিলাম এখানে, তাহলে এখানে 1 বাদ হয়ে যাবে, 3 হবে 8, ঠিক আছে। তারপরে এখানে হয়ে গেল স্যার 99000, একটা 0 একটা 0 কেটে দিলাম। দেখো তো, দেখো তো কত দিয়ে কাটা যাবে স্যার, কত দিয়ে কাটা যাবে স্যার? কাটা যাবে 3 3 6 4 10 8 18 স্যার, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কেটে দিলাম। 3 দিয়ে যদি কাটি তাহলে 3 3 9, 3 3 9, 0 0 হয়ে গেল। 3 দিয়ে কাটবো, দেখো 3 দিয়ে কাটলে 3 2 6, 3 2 6 পড়ে থাকলো 2 2 23, 3 7 21 পড়ে থাকলো 2, আবার 23, 3 7 21, আবার পড়ে থাকলো 2 24, 3 8 24। দেখো আবার কি দিয়ে কাটা যাবে? 9 স্যার, 3 দিয়ে আবার কাটা যাবে, তাহলে 1100, এখানে 3 দিয়ে কাটলাম, 3 9 27, 3 2 6, 3 6 18 হয়ে গেল স্যার। আর কত দিয়ে যাবে? 2 দিয়ে কাটা যাবে, দেখো 2 দিয়ে কাটলাম, 4 4 2 8 স্যার, 1 পড়ে থাকলো 12 স্যার, 4 দিয়ে 3 4 12, কত দিয়ে? 2 দিয়ে কাটছি, সরি 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটছি, 4 2 8, 1 পড়ে আছে 12, 6 2 12, 3 2 6, 463 হলো। এটাকে যখন 2 দিয়ে কাটলাম, 5 5 0 5 5 0, তাহলে আমার ভগ্নাংশটা দাঁড়ালো 463 ডিভাইডেড বাই 550। আমাকে কি বলেছে? হর আর লবের মধ্যে পার্থক্য কত, তাহলে এটা থেকে এটার ডিফারেন্স কত, এটাই বের করতে দিয়েছে। তাহলে দেখো 550 থেকে যদি 463 বাদ দিই কত হবে? এখানে 50, আর ওইদিকে 100 থেকে 63 বাদ দিলে 37, তাহলে বাদ দিলে 50 আর 37 মানে 87 হবে। আমার অ্যান্সার হয়ে গেল 87, অপশন নাম্বার বি 87 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো বুঝে গেলাম পৌনঃপুনিকের ব্যাপার। চলে আসি পরের কোশ্চেনে। দেখো দেখো এরকম অঙ্ক আমরা একটু আগেই করলাম, এরকম অঙ্ক আমরা একটু আগেই করলাম। কি করলাম? সমস্যা? দেখো বলছে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত কতজন লোক লাগবে? একটু আগেই পড়লাম না এরকম অঙ্ক, একটু আগেই পড়লাম।
দেখো ওই যে মনে করো M1 D1 T1 বাই W1 সমান M2 T2 D2 বাই W2। তা আমাকে তো অত বড় আর করবো না, এখন তো আমি শিখে গেছি, আর বারবার লিখবো না। দেখো 14 জন লোক 12 দিনে একটা টিউবওয়েল করতে পারে, ঠিক আছে, T1 বাদ W1 বাদ। তাহলে কতজন লোক, বলছে 8 দিনে যদি করতে হয়, 8 দিনে যদি করতে হয় তাহলে কতজন লোক লাগবে, x জন লোক লাগবে। ঠিক আছে, তাহলে আমাকে x এর ভ্যালু জানতে চেয়েছি, কেটে দিলাম স্যার, 4 দিয়ে কাটলাম 2 হলো, 4 দিয়ে কাটলাম 3 হলো, 2 দিয়ে কাটলাম 7 হলো, তাহলে কতজন লোক লাগবে, x এর ভ্যালু বেরিয়ে গেল 21 জন। কোশ্চেনে কি বলেছে, যদি বলতো টোটাল কতজন লাগবে, অ্যান্সার হয়ে যেত 21 জন। আমাকে বলেছে তবে অতিরিক্ত কতজন, আরও কতজন লাগবে, আগে তো অলরেডি ছিল 14 জন, এখন হচ্ছে লাগছে 21 জন। তাহলে অতিরিক্ত কত লেগেছে, 21 মাইনাস 14, আর 7 জন লেগেছে। তাহলে কতজন লাগবে, 21 মাইনাস 14, আরও 7 জন লাগবে, আরও 7 জন লাগবে। অপশন নাম্বার বি, আরও 7 জন লাগবে। ঠিক আছে, চলো চলে আসি নেক্সট কোশ্চেনে, 14 নাম্বার কোশ্চেন। বলছে একটি দ্রব্যের ধারাবাহিকভাবে 10%, 20% এবং 30% ছাড় দিলে সমতুল্য মোট ছাড় কত শতাংশ হবে। ওই যে আগে করলাম না সাকসেসিভ, 3টার উপরে সাকসেসিভ বলেছে, চলো লাগাই। 3টার উপরে সাকসেসিভ একবারে লাগানো যায় না, আমাকে দুটো দুটো করে লাগাতে হবে। প্রথমে দুটো লাগাবো, যেটা বেরাবে তার উপরে আবার 3 নাম্বারটা লাগাবো। তাহলে আমি 10 আর 20 লাগাচ্ছি, 3বার ছাড় দিচ্ছি, -10 -20, মাইনাসে মাইনাসে যেহেতু ছাড় দিচ্ছি জন্য মাইনাস, -10 -20, মাইনাসে মাইনাসে প্লাস 10 × 20/100। স্যার 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে -10 -20-তে -30 প্লাস 2, তাহলে 30 থেকে 2 বাদ দিলে কত হবে, 28, বড়টার আগে মাইনাস আছে, মাইনাস, তাহলে 28% হলো। এই 10% আর 20%কে সাকসেসিভ করলাম, 28% হলো। এবার আমি 28%, -28 আর -30 এই দুটোর ওপর লাগাবো, -28 -30, মাইনাসে প্লাসে প্লাস, 28 × 30/100, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে -28 -30-এ -58 প্লাস 28 × 3, 3 8 24, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 2 6, 2 8, আর নিচে একটা 10 আছে, মানে 1 ঘর আগে দশমিক। ঠিক আছে, তাহলে 8.4, তাহলে 58 থেকে বাদ দিব 8.4, 58 থেকে স্যার বাদ দিব 8.4। দেখো তো 58 থেকে যদি 8 বাদ দিই তাহলে 50 হবে, 50 হবে, আর 0.4 বাদ দিয়ে দিব, তার মানে আমার অ্যান্সার হয়ে গেল 49.6 এত পার্সেন্ট। তাহলে 49.6%, অপশন নাম্বার বি 49.6%। ঠিক আছে, অপশন নাম্বার বি 49.6%। চলে আসি পরের কোশ্চেন। দেখো কি বলেছে, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে চলে। 105 মিটার লম্বা ট্রেন একটি ব্রিজ পার হতে ট্রেনটির কত সময় নেবে। বলেছে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে চলে, 105 মিটার লম্বা একটা ব্রিজ পার হতে ট্রেনটা কত সময় নেবে। তাহলে একটা ব্রিজ পার করা মানে সে নিজের দৈর্ঘ্য যাবে প্লাস ব্রিজের দৈর্ঘ্য যাবে। তার আগে আমি বের করে নিই, স্যার কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে বের করে নিই। তাহলে 75 কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে করব 5/18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ। দেখো কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে স্যার, 3 6 18, 3 25 75। আমি এইভাবেই রেখে দিলাম, ঠিক আছে, 25 × 5/6 এত মিটার পার সেকেন্ড, মানে ট্রেনটার স্পিড হচ্ছে 1 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে কি বলেছে, ট্রেনটাকে কত দূরত্ব যেতে হবে, ট্রেনটাকে টোটাল যেতে হবে 105 প্লাস নিচের দৈর্ঘ্য 70, তাহলে 175 মিটার যেতে হবে। দেখো তো ট্রেনটা এত মিটার যেতে লাগে 1 সেকেন্ড, তাহলে 175 মিটার যেতে কত লাগবে। বলছে ট্রেনটার এত মিটার যেতে লাগে 1 সেকেন্ড, এত মিটার যেতে লাগে 1 সেকেন্ড। দেখো ট্রেনটা 25 × 5/6 এত মিটার যায় 1 সেকেন্ডে, এত মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 175 মিটার যাবে কত সেকেন্ডে। এই হচ্ছে গল্প। এবার দেখো নিচে 6 আছে, দেখো
স্যার এক তো ডিভাইডেড আছে, তার নিচে আবার 6 আছে, তাহলে এই 6টা ওপরে চলে যাবে, তাহলে এই 6টাকে পরের লাইনে আমরা ওপরে করে দিলাম, ঠিক আছে, পরের লাইনে ওপরে করে দিলাম। এবার কেটে দিই, দেখো 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলাম, 3 5 15 থাকলো 2 25, 5 5 25। আবার দেখো 5 দিয়ে কেটে দিব, 5 5 25, 5 দিয়ে কাটলাম, 5 7 35। তাহলে কি পড়ে থাকলো স্যার? পড়ে থাকলো 6 7 42/5, 42/5। তার মানে এটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসি পূর্ণতে, তাহলে 5 8 40, 8 পূর্ণ 2/5, 8 পূর্ণ 2/5 সেকেন্ড লাগবে ট্রেনটাকে অতিক্রম করতে, 8 পূর্ণ 2/5 সেকেন্ড লাগবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, এই 15টা অঙ্ক তোমাদের লাস্ট যে 2016 সালে গ্রুপ সি যে এক্সাম হয়েছিল সেখানে 15টা অঙ্ক দিয়েছিল। দেখো এবার গল্প হচ্ছে, এমনও সহজ নয় যে একদম পাতি দিয়েছে তাও না, কিন্তু খুব কঠিনও দেয়নি। তার মানে আমরা এটা দেখে, এই লেভেলটা দেখে বুঝতে পারলাম যে আমাদের যে আগামী সেটগুলো আসবে সেই সেটগুলোর লেভেলটা কেমন হবে। আমরা এইরকমই লেভেল রাখবো বা এর থেকে একটু হার্ড রাখবো, ঠিক আছে, এই লেভেলটাকে বজায় রাখবো, এর থেকে একটু হার্ডে যাব, কিন্তু বেশি সহজেও যাব না, বেশি কঠিনেও যাব না। এই গেল আমাদের গল্প। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে। তোমরা ওই দিক থেকে সাপোর্ট না করলে, পেছন দিক থেকে তোমরাই সাপোর্ট না করলে আমরাও সিরিজটাকে কন্টিনিউ করা চাপ হয়ে যাবে। তোমাদের দায়বদ্ধতা আছে, অবশ্যই আমাদের দায়বদ্ধতা আছে, যেমন তোমাদেরও দায়বদ্ধতা আছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।